রিজেন্টের শাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মৌলভীবাজার সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি তৎপরতা। প্রতারণা মামলায় ডাক্তার সাবরিনা 3 দিনের রিমান্ডে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সেই চলছে 11,000-এর বেশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। তালিকায় আছে নামকরা অনেক প্রতিষ্ঠান। নজরদারি নেই স্বাস্থ্য অধিদপ্তরের। জ্বর, শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিনই ভর্তি হচ্ছেন বয়স্ক রোগীরা। সংক্রমণ রোধে ঈদে সবাইকে কর্মস্থলে থাকার নির্দেশ সরকারের। মুহূর্তেই মোবাইলের IMEI নম্বর বদলে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করত আহসান হাবিব। 2 বছরে চট্টগ্রামের বহু অপরাধীকে সহায়তার কথা স্বীকার। এবং ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণকে দায়ী করছেন বাসিন্দারা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাকে ধরতে মৌলভীবাজার সীমান্ত এলাকায় রাতভর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন দিগেন সিংহ। সন্ধ্যার পর আদালত থেকে রিজেন্ট হাসপাতালের মালিক ও বহু অপকর্মের হোতা শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায়। বিশেষ করে দুপুরে সিলেট অঞ্চলে শাহেদ থাকতে পারে এমন সংবাদে সবার নজর পড়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উপর। শাহেদকে গ্রেফতারের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে সহ সিলেটেও আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি। সীমান্তেও আমরা অত্যন্ত তৎপর আছি যাতে সে দেশ থেকে পালিয়ে যেতে না পারে। শাহেদেরকে গ্রেফতার করতে আমাদের প্রতি কোনো ধরনের কোনো চাপ বা কোনো প্রেশার নেই, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কাছে চাপ আছে। এই চাপটি হচ্ছে আমাদের পেশাদারিত্বের চাপ, আমাদের দায়বদ্ধতার চাপ। কেবলমাত্র র্যাবই নয়, সকল আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে তাকে গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখছি। রিসোর্ট ও চা বাগানের বাংলোগুলোতে শাহেদ থাকতে পারে এমনটা ধারণা করছে অনেকে। শ্রীমঙ্গলের শতাধিক রিসোর্ট থাকায় এবং শ্রীমঙ্গল থেকে বেশ কয়েকটি সড়ক সীমান্ত পার হয়ে চলে যাওয়ার কারণে এই উপজেলার প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নজরদারি রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে জালিয়াতির মাধ্যমে 91,25,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে চট্টগ্রামে রিজেন্টের শাহেদ করিমের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। গতকাল বিকেলে নগরের ডাবল মোরিং থানায় মেঘা মোটরসের পক্ষে বাদী হয়ে মামলাটি করেন সাইফুল উদ্দিন নামে এক ব্যবসায়ী। মামলার এজাহারে জানা যায় 2017 সালে মেঘা মোটরসকে ঢাকা সিটিতে 200টি 3 হুইলার চলাচলের কথা বলে 91,25,000 টাকা নেন। এর মধ্যে নগদ 32 লাখ টাকা এবং বাকি টাকা ব্যাংকের মাধ্যমে নেন শাহেদ করিম। পরে BRTA থেকে ভুয়া অনুমতিপত্র দেওয়া হয়। ভুয়া কাগজপত্রের বিষয়টি জানলে উল্টো ধমক দেন শাহেদ করিম। এই প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুনানিতে তিনি নিজেকে জেকেজির চেয়ারম্যান নন বলে দাবি করেন। তবে আদালত বিষয়টি আমলে না নিয়ে 3 দিনের রিমান্ড দেন। সোমবার সকাল 10:30টার দিকে তেজগাঁও থানা থেকে আদালতে হাজির করা হয় 15,460টি করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলার আসামি জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে। 11:30টার দিকে তাকে আদালতে তোলা হয়। এরপর শুরু হয় রিমান্ড শুনানি। করোনা পরীক্ষার জালিয়াতির সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ডে দেয়া হয় সাবরিনাকে। সরাসরি খারিজ করা হয় আসামিপক্ষের আবেদন। প্রতিষ্ঠানের ডাক্তার হিসাবেও সে কর্মরত ছিল, সুতরাং তার দায়িত্ব ছিল এই সার্টিফিকেটগুলি প্রদানের বিষয়টা এবং এই সার্টিফিকেটগুলি কারা জড়িত ছিল এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য আমাদের রিমান্ড চাওয়া হয় মামলা তদন্তকারী কর্মকর্তা।
সেই রিমান্ডের আলোকে আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করে। আদালতে হাজির করার পর এজলাসে বিমর্ষ দেখা যায় তাকে। আদালতে কান্নাজড়িত কণ্ঠে বিচারককে বলেন তিনি জেকেজির চেয়ারম্যান নন। শুনানি শেষে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন আসামিপক্ষের আইনজীবীরা। বারবার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলতে রাজি হননি। এদিন সাবরিনার হাজিরাকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড়ও ছিল আদালতে। রিমান্ড মঞ্জুরের পর পুলিশি পাহারায় তাকে আবার তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দিন দিন খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। এখন যেখানে অনেক বেশি সমন্বয়ের দরকার, সেখানে আরও বেশি প্রকাশ্য হচ্ছে স্বাস্থ্য খাতের বিপর্যস্ত চিত্র। একের পর এক কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পর মন্ত্রণালয় দুষছে অধিদপ্তরকে, আর অধিদপ্তর বলছে মন্ত্রণালয়ের সম্মতিতেই হচ্ছে সব কাজ। সমন্বয়হীনতার পুরো বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েলের রিপোর্ট। সচিবালয় থেকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর দূরত্ব 8.5 কিলোমিটার, কিন্তু দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে বোঝাবুঝির ফারাক যেন যোজন যোজন। ছবি বলছে, রিজেন্ট হাসপাতালে শাহেদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালকের পাশাপাশি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, সচিব সহ সবাই। গত 11 জুলাই গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মহাপরিচালকের দাবি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রিজেন্টের সাথে হয়েছে চুক্তি, কিন্তু বিষয়টি অস্বীকার করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরের দিনই এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় মহাপরিচালককে। এই বিষয়ে সোমবার কথা বলতে চাওয়া হয় স্বাস্থ্য সচিবের সাথে। তিনি মহাপরিচালকের ব্যাখ্যা আসার আগে আগামী 3 দিন কথা বলতে নারাজ। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যে চিঠিটা আপনারা সেই বিষয়টা নিয়ে আমরা ব্যাখ্যা চাইছি, ব্যাখ্যাটা চেয়েছি, এইটাই ব্যাখ্যাটা আসুক করে নেবেন। পরে সমন্বয়হীনতার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আলাদা করে জানতে চাওয়া হলে এই বিষয়ে কথা না বলে এড়িয়ে যান তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় দুর্যোগের এই সময়টায় শীর্ষ দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা দুঃখজনক। সমন্বয়হীনতার অভিযোগ বাংলাদেশে প্রথম থেকেই ছিল, এখন মনে হচ্ছে এটা প্রকাশ্যে এসে গেছে। এই সমন্বয়হীনতা দূর করা উচিত। যদি দূর করা না যায়, জাতিকে এটার জন্য ফলভোগ করতে হবে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের পরস্পরের দোষারোপের এই খেলা দুটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি করোনা মোকাবেলায় অব্যবস্থাপনাকে আরও দৃশ্যমান করে তুলছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। গতকাল দুপুরে নারায়ণগঞ্জে 100 শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। আমি একদিন, 1 ঘন্টা, 1 মিনিটও দুর্নীতির সাথে থাকতে চাই না, এবং যেখানেই দুর্নীতি করবে আমার স্বাস্থ্য এই মন্ত্রণালয়ের আওতাধীন। আমাদের কাছে যখন আসবে তথ্য প্রমাণ পাবো, সাথে সাথে অ্যাকশান হবে, এবং অ্যাকশান কিন্তু করছি আমরা, একটা দিনও কিন্তু বসেনি। আপনারা এটা নিশ্চিত থাকবেন, আমরা চাই না যে কোনো জায়গাতে দুর্নীতি হোক। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়েই চলছে দেশে প্রায় 11,000 রেজিস্টার্ড বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। তালিকায় আছে বারডেম, হলি ফ্যামিলি কিংবা আনোয়ার খান মডার্নের মতো নাম করা হাসপাতালও আছে, ICDDRBর মতো প্রতিষ্ঠানও। এদের অধিকাংশরই মেয়াদ শেষ হয়েছে 2-3 বছর আগে। এ নিয়ে যেন মুখে কুলু পেটেছে এসব প্রতিষ্ঠান। তবে এই অবস্থার জন্য লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকেই দুষছে BPMCA। বড় কিংবা ছোট এসব হাসপাতালের লাইসেন্স নবায়নের বিষয়টিতে নজরদারি নেই স্বাস্থ্য অধিদপ্তরেরও। এ নিয়ে জানতে চাইলে কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানটি। রাশেদ লিমনের রিপোর্ট। রিজেন্ট কেলেঙ্কারিতে সবারই প্রশ্ন, লাইসেন্স নবায়ন নেই এমন প্রতিষ্ঠানের সঙ্গে কেন চুক্তিতে গেল স্বাস্থ্য অধিদপ্তর? তাহলে অন্য হাসপাতালগুলোর কি অবস্থা? অনুসন্ধানে নামে সময় সংবাদ। বের হয়ে আসতে থাকে একের পর এক থলের বিড়াল। অধিদপ্তরের হিসেবে সারা দেশে মোট হাসপাতালের সংখ্যা প্রায় 15,000, আর এর মধ্যে 2019-20 পর্যন্ত লাইসেন্স নবায়ন আছে মাত্র 4,159টি প্রতিষ্ঠানের। আরও অবাক করার বিষয়, এই তালিকায় আছে বারডেম হাসপাতাল। যদিও এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলেননি প্রতিষ্ঠানটির কেউ।
তালিকায় আরেক নাম হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট। হাসপাতালটির পরিচালক বলছেন নবায়ন কাজ প্রক্রিয়াধীন। সিটি কর্পোরেশনের সঙ্গে দর কষাকষিতে আটকে আছে তাদের এই কার্যক্রম। আমি এই বিষয়ে আসলে ঠিক বলতে পারবো না, এটা একটা প্রসেসের মধ্যে আছে, এটা হয়ে যাবে। একই অবস্থা আনোয়ার খান মডার্নেরও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে মেয়াদ শেষে তারা আবেদন করেছে নবায়নের, যদিও এ নিয়েও মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্মিত হতে হয় যখন আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠান জানেই না তাদের নবায়নের মেয়াদ শেষ। তালিকায় আছে শাহাবুদ্দিন মেডিকেলের মতো প্রতিষ্ঠান, যদিও এসব প্রতিষ্ঠানের কেউই রাজি নয় ক্যামেরার সামনে কথা বলতে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের অক্ষমতাকে দুষছেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সংগঠন। ডিজি হেলথের যে লোকবল, এই লোকবল দিয়া 10,000 হসপিটালের আপনার যে লাইসেন্স যে রিনিউর যে ইস্যু, এই লোকবল দিয়ে খুবই দুরূহ ব্যাপার। তবে প্রক্রিয়াধীন থাকা প্রায় 3,000 লাইসেন্স নবায়নের কাজ এখনো ঝুলে আছে। আর যারা বছরের পর বছর নবায়ন করতে পারেনি তাদের বেলায়ও কি সিদ্ধান্ত, এ নিয়ে অধিদপ্তরের হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলতে যায় সময় সংবাদ। তিনি ক্যামেরার সামনে কথা না বলে উল্টো বুঝালেন আইনের 7 মাছ। তথ্য অধিকার ফর্মে আপনি লিখিত ফর্ম ফিল আপ করে দেন, সব তথ্য আমরা দিয়ে দেব। পরে মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। করোনার প্রভাবে লোকসানের মুখে সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা। গোখাদ্যের দাম বাড়ায় দুশ্চিন্তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস। মানুষের আতঙ্ক কমেছে করোনা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এমনটাই দাবি করা হয়েছে। একদিনে 12,423 জনের নমুনা পরীক্ষায় 3,099 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে, আর 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, এদিনও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক 19 জন করোনায় মারা গেছেন। গত কয়েকদিন চট্টগ্রাম বিভাগের মৃতের সংখ্যা বেশি থাকলেও আবারও রাজধানীতে মৃতের সংখ্যা বেড়ে 1,195 জনে দাঁড়িয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন এবং এ পর্যন্ত 2,391 জন। ঢাকা বিভাগে 1,195 জন, চট্টগ্রামে 623 জন, রাজশাহী 121 জন, খুলনা 128 জন, বরিশাল 88 জন, সিলেট 105 জন, রংপুর 75 জন এবং ময়মনসিংহ 56 জন। এদিকে প্রতিদিনই কমছে দেশে নমুনা সংগ্রহের সংখ্যা। এ নিয়ে 3টি কারণ ব্যাখ্যা করে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী এখন আর দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না। মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একটি ফি ধার্য করা হয়েছে পরীক্ষা করার জন্য, সেই কারণে কিছুটা কমতে পারে। আতঙ্কটা অনেকটাই কমে গেছে, মানুষ অনেকটা রিল্যাক্টেন্ট বলা যায়, পরীক্ষা করার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। নমুনা সংগ্রহের সংখ্যা কমলেও কমেনি মৃতের সংখ্যা। গত এক সপ্তাহে একদিন 30 হলেও প্রতিদিনই প্রায় 40 ছুঁয়েছে মৃত্যুর সংখ্যা। 50-এর উপরেও ছিল একদিন। এছাড়া প্রাণীজ আমিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জিঙ্ক গ্রহণ এবং ভিটামিন ডির জন্য সূর্য আলোকের সামনে যাবার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। 64টি সাধারণ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। কোভিড-19 সংক্রমণ শনাক্তের 128তম দিনে বাংলাদেশ। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে এই যাবৎকালের মধ্যে আক্রান্ত শনাক্তের হার ছিল সর্বোচ্চ, অন্যদিকে প্রাণ হারিয়েছেন আরও 39 জন। তবে আশার বিষয় হলো দেশে সুস্থতার হারও বাড়ছে ক্রমেই। সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা বাংলাদেশের সার্বিক কোভিড পরিস্থিতি এক নজরে দেখে নেব। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 12,423 জনের, যাতে আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,099 জন। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 1,86,894 জন। বিপরীতে মারা গিয়েছেন 39 জন গত 24 ঘন্টায়। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,391 জন। এই সপ্তাহের মধ্যে আমরা যেটি দেখছি যে নমুনা পরীক্ষাও কম হয়েছিল। গত 7 দিনে 92,640 জন এবং তাতে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও কম। গত 7 দিনের যদি সংক্রমণের দিকে আমরা তাকাতে চাই, আমরা যেটি দেখছি যে 3 দিন পর 3,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে আজ এবং আজকে। যে নমুনা পরীক্ষার বিপরীতে এই যাবৎকালের মধ্যে যে সংক্রমণের যে হার সেটি সর্বোচ্চ ছিল 24.45%। আর বাদবাকি দিনগুলোতে আমরা যেটি দেখছি যে প্রায় প্রতিদিনই 20% বেশি কিন্তু
আক্রান্ত শনাক্ত হয়েছেন। নিয়মিতভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমে সম্ভব দেশে কোভিড-19 আক্রান্তের যে সংক্রমণের হার রয়েছে সেটিকে টেনে ধরা। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহর যমুনা ফিউচার পার্কে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম বাবুল দেশকে স্বাধীন করতে লড়েছিলেন ৭১-এ। স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালে শুরু করেন অন্যরকম এক যুদ্ধ। মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক ভিত মজবুত করতে গড়ে তুললেন যমুনা গ্রুপ। ক্রমেই গ্রুপের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ৪১-এ। হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে যা রাখছে অনন্য ভূমিকা। শিল্প খাতে অবদান রাখার পাশাপাশি গড়ে তুলেছেন যমুনা টেলিভিশন ও যুগান্তরের মতো গণমাধ্যম। গত ১৪ই জুন অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। ১৫ জুন তার করোনা পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১৬ দিন আইসিইউতে থাকার পর সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের অন্যতম এই শিল্প উদ্যোক্তা। আমাদের প্রায় ১০ জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন। তারা আপ্রাণ চেষ্টা করেছেন ওনার চিকিৎসার জন্য, কিন্তু তারপর সকল চেষ্টা সত্ত্বেও আমাদের ছেড়ে চলে গেছে। মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্কের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, জ্বর সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন বয়স্ক রোগীরা। করোনায় প্রবীণদের মৃত্যু হার যেমন বেশি, তেমনি আক্রান্তের হার ৩০ থেকে ৩৫%। বার্ধক্যজনিত নানা সমস্যা ও সচেতনতা কম থাকায় বয়স্করা করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন বলে মনে করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাখাওয়াত হোসেন টিপুর। ক্যামেরায় বিস্তারিত জানছেন পার্থপ্রতিম বিশ্বাস। ৫০ স্ত্রী অঞ্জু দাসের চিকিৎসার জন্য নগরীর চাঁদগাঁও এলাকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ৬০ স্বামী প্রিয়তোষ দাস। গত কয়েকদিন ধরে জ্বর, মাথা ব্যথা সহ নানা সমস্যায় ভুগছেন স্ত্রী। কিন্তু করোনার ভয়ে কোনো সন্তান হাসপাতালে না আসলেও সহধর্মিণীকে নিয়ে ঠিকই এসেছেন স্বামী। কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হয়েছে বয়স ও বার্ধক্যজনিত কারণে কাবু হয়ে পড়া অসহায় এই দম্পতিকে। মাথা ব্যথা, গর্দর গিয়ে দুর্বল, মাথা তুলতে পারি না। আচ্ছা, জ্বর, না শ্বাসকষ্ট নাই। শুধু এই দম্পতি নয়, প্রতিদিন চট্টগ্রাম মেডিকেলে দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসছেন বয়স্করা। শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। আমরা সীতাকুণ্ড থেকে মনে হয় এখানে নিয়ে আসছি, কিন্তু এখানে আসা ওষুধ কিছু পাচ্ছি না, এখানে শুধু প্যারাসিটামল দেয়। প্রচুর ব্যথা, বসতে পারি না, উঠতে পারি না। সাচিপের করোনা বিষয়ক সেলের সমন্বয়কের মতে বয়স্কদের করোনায় আক্রান্তের হারের চেয়ে মৃত্যুর হার বেশি। হাইপারটেনশন থাকেন, তাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, এসএলই থাকতে পারে, অনেক ধরনের রোগে তারা আক্রান্ত হয়ে থাকেন। ওই রোগগুলোতে আক্রান্ত হওয়ার কারণে করোনা ভাইরাস যখন শরীরে প্রবেশ করে, এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ফুসফুসকে অনেক বেশি দুর্বল করে ফেলে। বার্ধক্যজনিত নানা সমস্যা ও সচেতন না হওয়ার কারণে করোনায় বয়স্করা আক্রান্ত হচ্ছেন বলে মনে করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। হিডেন ডায়াবেটিস আছে, কিংবা দেখা যাচ্ছে মাইল্ড হার্ট ডিজিজ বা ব্লাড প্রেশার আছে। তো এই ধরনের রোগীগুলো দেখা যায় যে এই শ্বাসকষ্টের সমস্যার সাথে সাথে একসাথে তখন দেখা যায় করোনায় আক্রান্ত হলে জিনিসগুলোকে একসাথে দেখা যায় তার এই সংক্রমণটা আর একটু বেড়ে যায়। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১,৩৮৫ জন, মারা গেছেন ২১৪ জন। অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক রোগীদের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা হোক, এই দাবি স্বজনদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহার ছুটিতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে সরকার। গতরাতে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ক্রমেই করোনা ভাইরাসের ভয়াবহতা বাড়ায় কোরবানির ঈদেও চাকরিজীবীদের নিজ নিজ কর্মস্থলতে থাকতে হবে। এর আগে ঈদুল ফিতরের ছুটিতেও সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, যদিও সব ক্ষেত্রে তা বাস্তবায়ন করা হয়নি। আসছে কোরবানি ঈদে সরকারি ছুটি ৩ দিনই থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে কথা জানান তিনি।
এছাড়া 7ই মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বৈঠকে। এক মাস পর অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। করোনার বাস্তবতায় গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সচিবালয় থেকে সংযুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। বৈঠক শেষে সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ছুটি 3 দিনের বেশি হবে না। ঈদের সময় যে 3 দিন ছুটি আছে, এই 3 দিন ছুটি বর্ধিত হবে না। আর যে যেখানে থাকবে, যার যেখানে কর্মস্থল, সে তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না। এছাড়া সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ক শ্রেণীতে 7ই মার্চকে ঘোষণা করা হয়েছে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইনসমূহের সাথে সামঞ্জস্য রেখে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। 7ই মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করা এবং মন্ত্রিপরিষদ বিভাগে যে পরিপত্র আছে তার ক ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব। 7ই মার্চের বিষয়ে উচ্চ আদালতের একটি রুলের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় গৃহীত এসব সিদ্ধান্ত অবহিত করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। করোনাকালে পেশা বদলে অনেকেই ঝুঁকছেন সুরক্ষা সামগ্রী ব্যবসায়। নকল পণ্যের বিক্রি ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান। বগুড়া 1 ও যশোর 6 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ আজ। এরই মধ্যে করোনা সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী এবং নির্বাচনী মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। বন্যা কবলিত এলাকা বগুড়ার সারিয়াকান্দিতে সোমবার যমুনা নদীর পানি বেড়ে 4টি ভোট কেন্দ্র প্লাবিত হয়েছে। এসব কেন্দ্র সরিয়ে নিয়ে অস্থায়ী কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এদিকে যশোর 6 আসনের উপনির্বাচনে 2,03,018 জন ভোটারের জন্য 79টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই 2 আসনের ভোট গ্রহণ সকাল 9টা থেকে শুরু হয়ে চলবে বিকাল 5টা পর্যন্ত। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 2 তীরে ত্রুটিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কারণে ভাঙনে সর্বশান্ত হচ্ছেন জেলার 3 উপজেলার কয়েক লাখ মানুষ। প্রতি বছর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলের মাঠ সহ ভেসে যায় পুকুরের মাছ। সংস্কার নয় এলাকাবাসীর দাবি, বাঁধের স্থায়ী সমাধান। জেলা প্রশাসন বাঁধ নির্মাণে ত্রুটির কথা স্বীকার করে প্রতি বছরের মতো এবারও সমাধানের আশ্বাস দিয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ভারী বর্ষণ হলেই ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা দেয় ভাঙন। প্রতি বছরই এই বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসল, পুকুরের মাছ ভেসে যায়। রোববার রাতে হঠাৎ 9টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়েছে 2 উপজেলার 15টি গ্রাম। এতে সীমাহীন দুর্ভোগে স্থানীয়রা। বন্যা এবার সাথে সাথে মানে আমরা জীবন লই বারই চলিয়ে আসি, কিছু এবার চাইতাম হারিনো, এক কাপড় লই বারই আসি। করোনাতে তো রুজি রোজগার নাই, খাইতে তো পারতেছি না, এখন পানি আসি আমাদেরকে আরো কষ্টতে ফেলাই দিয়েছে। আকস্মিক এই বন্যার পানিতে এভাবেই লন্ডমন্ড করে দিয়ে গেছে এই অঞ্চলের বাসিন্দাদের অনেক আধা পাকা ঘর। শুধু ঘরের মাটি শুধু ভাসিয়ে নেয়নি, সেই সাথে ভেসে গেছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাপনের অবলম্বনটুকু। অথচ ফেনী সদর সহ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলাকে বন্যা থেকে রক্ষায় নির্মাণ করা হয় 122 কিলোমিটার দীর্ঘ বন্যা প্রতিরক্ষা বাঁধটি। কিন্তু নির্মাণের পর থেকে আশীর্বাদ নয়, প্রতি বছরই বাঁধের একাধিক স্থানে ভেঙে অভিশাপে বয়ে আনছে স্থানীয়দের জন্য। নদী শাসন না করা, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের পাশাপাশি নদীর তীর ঘেঁষে বেশিরভাগ বাঁধ নির্মাণ হওয়াকেই দায়ী করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড তো প্রত্যেক বছরে বাগনা আইলে বাগনার সামনে আসি মাফি টাফি লই যায়, টেন্ডার করে, এবার কি বাদে আবার একবার বাদে আবার চলে যায়। এলাকাবাসী এটা চাই স্থায়ীভাবে এটা সমাধান। বাঁধের নির্মাণ ত্রুটির কথা স্বীকার করে ফেনীর জেলা প্রশাসক বললেন, ফেনীর মানুষের দুঃখের অন্যতম এই বিষয়টির স্থায়ী সমাধান দরকার। নদীর পানির তরে ভেসে যায়, এইটা যদি স্থায়ী একটা রূপ দেওয়া যায় কিনা, অত টেকসই করা যায় কিনা, সেইটা আমরা অনুরোধ করবো যাতে পানি উন্নয়ন বোর্ড সেই ব্যবস্থাটা নেয়। তাহলে প্রতি বছর মানুষের জন্য এত হয়তো কষ্টটা লাঘব হবে।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির নির্মাণ 2005 সালে শুরু হয়ে শেষ হয় 2011 সালে। এতে ব্যয় হয় 150 কোটি টাকা। স্থানীয়দের দাবি সংস্কার নয়, তারা চায় এই বাঁধের স্থায়ী সমাধান। সজল, সময় সংবাদ, ফেনী। অপরাধীদের ব্যবহৃত মোবাইলের IMEI নম্বর পরিবর্তনকারী মাস্টার মাইন্ডার আহসান হাবিব অবশেষে ধরা পড়েছে পুলিশের হাতে। প্রতিটি মোবাইলের স্বতন্ত্র IMEI নম্বরে যাবতীয় তথ্য থাকলেও পুলিশের নজরদারি এড়াতে আহসান মাত্র কয়েক মিনিটে সেই নম্বর পরিবর্তন করে দিত। এমনকি বিশেষ কৌশলে কয়েকশো মোবাইলে একই ডিজিটের IMEI নম্বর দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্তিতে ফেলেছে। সাক্ষ্য চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ল্যাপটপের পাশাপাশি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে মোবাইলের IMEI নাম্বার পরিবর্তনের কৌশল পুলিশ কর্মকর্তাদের দেখায় গ্রেপ্তার হওয়া মাস্টার মাইন্ডার আহসান হাবিব। বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে মুহূর্তে পরিবর্তন হয়ে যায় মোবাইলের যাবতীয় তথ্য। সম্প্রতি বেশ কটি মামলার তদন্ত করতে গিয়ে একই IMEI নাম্বারের একাধিক মোবাইল সেট দেখে চমকে উঠে পুলিশ কর্মকর্তারা। আবার সেই সেটগুলো ব্যবহার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই অবস্থায় প্রকৃত অপরাধী শনাক্তে বিভ্রান্তিতে পড়ে যায় পুলিশ প্রশাসন। আমাদের কাছে অভিযোগ আসে, আমরা তো IMEI ট্র্যাকিং করে এই মোবাইলের লোকেশন দিয়ে আমরা কিন্তু এগুলো উদ্ধার করার চেষ্টা করি, কিন্তু এরা করে কি যে প্রথমে এই মোবাইলটাকে ফ্ল্যাশ করে দিয়ে এদের টোটাল IMEIটাই চেঞ্জ করে দেয়। তো যখন একটা নতুন IMEI চলে আসে একটা সেটে, তখন কিন্তু আর আমাদের ট্র্যাকিংয়ের বাইরে চলে যায় এটা। প্রতিটি মোবাইলের প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্বতন্ত্র ডিজিটাল ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি IMEI নম্বর দিয়ে দেয়। সেখানে থাকে মোবাইলটির যাবতীয় তথ্য, আর এর মাধ্যমে সহজেই শনাক্ত করা যায় মোবাইল ব্যবহারকারীকে। কিন্তু IMEI নাম্বার পরিবর্তন হয়ে গেলে সেই মোবাইল ব্যবহারকারীকে আর নজরদারির আওতায় আনা যায় না। শেষ পর্যন্ত IMEI নাম্বার পরিবর্তনকারী অপরাধী প্রযুক্তিবিদের সন্ধানে নামে পুলিশ। অবশেষে তার সন্ধান মেলে নগরীর রিয়াজউদ্দিন বাজারে। উদ্ধার করা হয় বেশ কটি মোবাইল সহ নানা ডিভাইস। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি, যেহেতু এই মোবাইলগুলো সে আর্থিক লেনদেনের মাধ্যমে ইউজ করে এবং অপরাধী চক্র এই মোবাইলগুলো ব্যবহার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহসান হাবিব স্বীকার করে গত 2 বছরের বেশি সময় ধরে প্রযুক্তি ব্যবহার করে মোবাইলের IMEI নাম্বার পরিবর্তন করে আসছিল সে। শত শত চোরাই মোবাইলের IMEI নাম্বার পরিবর্তন করে দিয়েছে আহসান। এমনকি প্রযুক্তির দিক থেকে পুলিশ থেকে এক ধাপ এগিয়ে দেখার চেষ্টা ছিল তার। আমি মনে করেছিলাম যে এটা চেঞ্জ করার পরে পুলিশ ধরতে পারে, দেখতেছি না, এটা এদের থেকেও পুলিশের কাছে অ্যাডভান্স অনেক টেকনোলজি আছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় আহসান হাবিবের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনাকালে কদর বেড়েছে জীবাণুনাশক পণ্যের। লাভজনক হওয়ায় অনেকেই পেশা বদল করে ঝুঁকছেন নতুন এই ব্যবসার দিকে। সংশ্লিষ্টরা বলছেন গেল 3 মাসে এসব পণ্যের বিক্রি বেড়েছে 400 গুণ পর্যন্ত। সে সুযোগে নকল পণ্যের বিক্রি ঠেকাতে প্রশাসনের প্রতি আহ্বান জানান ক্রেতারা। মামুন আবদুল্লাহর রিপোর্ট। দেশে করোনা ভাইরাস শনাক্তের প্রথম ঘোষণা আসে 8ই মার্চ। এরপর থেকেই পাড়া মহল্লা, অলিগলি, এমনকি বড় সুপার শপগুলোতেও চাহিদার শীর্ষে জীবাণুনাশক এসব পণ্য। জীবিকার তাগিদে অনেকেই তাই এখন বেছে নিচ্ছেন এই ব্যবসা। মিজানুর রহমান করোনা মহামারীর আগে ছিলেন লেডিস ব্যাগের কারখানার মালিক। সব হারিয়ে এখন রাস্তায় বসে বিক্রি করছেন মাস্ক। তার মতো অনেকেরই শেষ ভরসা এই ব্যবসা। এখন এটা দিয়েই আল্লাহ আমাদেরকে চালাইতেছে, চলতেছি। সকালে আসি, রাত্রে যাই। যদি আশা রাখি অন্তত 500 টাকা লাভ হবে, কিন্তু কোনোদিন হয়তো 500 হয়, কোনোদিন 200 হয়। গার্মেন্ট ব্যবসা ছিল, এখন তো 4 মাস ধরে ব্যবসা বন্ধ, তাই এখন পেটের দায়ে এই মাল নিয়ে বসছি। মাস্ক বেচা সারাদিনে বেচা 200-300 টাকা হয় হাত খরচ এটে। আগে তো গাড়ি চালাইতাম, এখন তো গাড়ি তো তেমন নাই, এখন এটা বেচা মোটামুটি হয়। চাহিদার সুযোগে প্রতারণার ঘটনাও ঘটছে অহরহই। নকল পণ্য বিক্রি রোধে নজরদারি বাড়ানোর আহ্বান জানান ক্রেতারা। এটা কি 1 নাম্বার না 2 নাম্বার, এটা আসলে আমরা এখনো বুঝি না। আমাদের সরকারের উচিত যে কোনটা 1 কোনটা 2 নাম্বার এগুলো দেখা উচিত। সংশ্লিষ্টরা বলছেন করোনাকালে হ্যান্ড স্যানিটাইজার সহ জীবাণুনাশক পণ্যের চাহিদা বেড়েছে প্রায় 400%। আগামী কয়েক বছর 40 থেকে 50% চাহিদা থাকবে বলে মনে করেন তারা। লাস্ট 3 মাসে এবারে আমার প্রায় 450% গ্রোথ থাকতেছে মান্থ টু মান্থ। 3 মাস পরে গিয়ে এটা একটা স্টেবল জায়গায় আসবে। অ্যাটলিস্ট আমার ধারণা যে এটা অ্যাটলিস্ট 40 to 55% গ্রোথে রান করবে। দেশে 2 থেকে 2.5 হাজার কোটি টাকার স্যানিটাইজারের বাজার আছে বলে জানান সংশ্লিষ্টরা। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
করোনার প্রভাবে লোকসানের মুখে পড়েছেন সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা। দীর্ঘদিন পর উৎপাদনকারী কারখানাগুলো দুধ সংগ্রহ শুরু করলেও সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। একদিকে উৎপাদিত দুধের দাম কম, অন্যদিকে গোখাদ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার খামারি। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা দেওয়া হবে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। দেশের সর্ববৃহৎ দুগ্ধ উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ। এখানকার শাহজাদপুর উপজেলার রেশমবাড়ির খামারি ৭২ বছরের মাজেদ আলী। তার খামারে ৪০টি গাভী ছিল, কিন্তু করোনার কারণে দুধের দাম কম আর গোখাদ্যের দাম বেশি হওয়ায় লোকসানের মুখে পড়েন তিনি। খরচ মেটাতে বাধ্য হয়ে ৪টি গাভী বিক্রি করে দিয়েছেন। দুধ ভাত বেচা যায় না, খোলের দাম খোল পাওয়া যায় না, ঘাস খোলের দাম বেশি। তার মতো একই অবস্থা জেলার অন্যান্য খামারিদেরও। করোনা ভাইরাসের প্রভাবে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় খামারিদের কাছ থেকে দীর্ঘদিন দুধ সংগ্রহ কার্যক্রম সীমিত করে দেয় দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো। বর্তমানে দুধ সংগ্রহ ধীরে ধীরে স্বাভাবিক হলেও সঠিক দাম পাচ্ছে না বলে অভিযোগ খামারিদের। ব্যাপারই আসে না, এই করোনা ভাইরাসের কারণে দুধ ভাতও বেচতে পারছে না, আবার যে পরিমাণ খাবার দেওয়া লাগে বুসির দাম গাড়ি। অনেক খামারিরা লস হচ্ছে, দেয় খামারের গৃহস্থরা কর্মচারীদের বেতন দিয়ে ফেল না। 1 কেজি খাদ্যের দাম 30 থেকে 35 টাকা, দুধ বেচা লাগে ওই 15-20 টাকা, তাতে খাওয়ার অনেক লস যাচ্ছে ভাই। ক্ষতিগ্রস্ত খামারিদের সঠিক তালিকা তৈরি করে সরকারি সহায়তা প্রদান করা হবে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ অফিসের এই শীর্ষ কর্মকর্তা। যে কোনো মূল্যে আমরা চেষ্টা করব সততা এবং নিষ্ঠার সাথে আমাদের খামারিদের সরকার কর্তৃক ঘোষিত যে সমস্ত আর্থিক সুবিধা প্রদান করা হবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় মোট গোখামার রয়েছে 13,000, যা থেকে প্রতিদিন প্রায় 20 লাখ লিটার দুধ উৎপাদন হয়ে থাকে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। যশোরের বেনাপোল বন্দরের রেলপথে পার্সেল ভ্যানের মাধ্যমে পণ্য আমদানি কার্যক্রম শুরু হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গতরাতে 336 মেট্রিক টন শুকনো মরিচ নিয়ে একটি পার্সেল ভ্যান ভারতের কলকাতা থেকে বন্দরে প্রবেশ করে। পরে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে পণ্যের চালানটি খালাস করা হয়। এর মাধ্যমে ব্যবসায়ীদের লাভের পাশাপাশি রেল বিভাগের রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুল্ক ফাঁকি দিয়ে আমদানি পণ্য খালাসের সহযোগিতার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউসের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে 2 C&F প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। ঢাকার আমদানিকারক আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ ভারত থেকে মোটর পার্টস সহ আরও বেশ কিছু পণ্য আমদানি করে। এ সময় 3 কাস্টমস কর্মকর্তার যোগ সাজশে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য ছাড় করিয়ে নেন। এ ঘটনায় বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা শহীদুল্লাহ ও ইবনে নোমানকে রোববার বিকেলে বহিষ্কার করেন। একই সঙ্গে C&F এজেন্ট মদিনা এন্টারপ্রাইজ ও মাহিবি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়। ঠাকুরগাঁওয়ে এক প্রতিবন্ধী যুবকের মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গি উপজেলার কলেজ রোডে প্রতিবন্ধী ফজরুল ইসলামের নিশ্চিন্ত টেলিকম নামে একটি মোবাইলের দোকান ছিল। রোববার রাতে টিনের চালা কেটে দোকানের ভিতরে থাকা মোবাইল ও নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে সর্বস্ব হারিয়ে দুশ্চিন্তায় পড়েন এই যুবক। নওগাঁয় দরিদ্র পরিবারকে বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ চেষ্টা, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল বিকেলে শহরের মহাদেবপুর বাস স্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। এতে 10টি ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, মহাদেবপুর উপজেলার চক হরিবল্লভ এলাকার প্রভাবশালী নয়ন ও রতনের লোকেরা রোববার তাদের বসত বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় নারী শিশুসহ 5 জন আহত হয়। তারা এই ঘটনায় ন্যায় বিচার দাবি করেন। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা বোতল, ছেঁড়া জাল, রশি ও প্লাস্টিক বর্জ্য এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সৈকতের বালিয়াড়িতে। একই সঙ্গে আজও ভেসে আসে আরও 5টি মৃত কচ্ছপ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে পড়ে আছে বোতল, ছেঁড়া জাল, রশি ও প্লাস্টিক বর্জ্য। একই সাথে রশি ও ছেঁড়া জালে আটকে মারা পড়ছে সামুদ্রিক কচ্ছপ সহ নানা জলজ প্রাণী। কিন্তু এসব বর্জ্য গত 3 দিন ধরে সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকলেও পরিষ্কার করতে এগিয়ে আসেনি কেউ। হিমচিরে পর্যন্ত ময়লা আবর্জনা এগুলি উঠতেছে। আজকে
দুই হইতে 3 দিন হচ্ছে। পরিষ্কার করার জন্য কোনো ধরনের মানুষ আসতেছে না। সৈকতে এই ধরনের প্লাস্টিক বর্জ্য আসার বিষয়টি এই প্রথম। প্রতিবেশী দেশসমূহের কোনো জাহাজ থেকে এই বর্জ্যগুলি আমাদের উপকূলে ফেলা হয়েছে বলে আমরা মনে করছি। জেলা প্রশাসক জানালেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। যারা এখানে এক্সপার্ট রয়েছেন তাদের সমন্বয়ে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা হয়তো এই বিষয়গুলো খতিয়ে দেখবে। সৈকতের লাইফগার্ড কর্মীরা জানান, সোমবারও সৈকতে ভেসে এসেছে 5টি মৃত কচ্ছপ। এ নিয়ে মৃত কচ্ছপের সংখ্যা দাঁড়ালো 25-এ, আর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে 115টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মৌলভীবাজার সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি তৎপরতা। প্রতারণা মামলায় ডাক্তার সাবরিনা 3 দিনের রিমান্ডে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সেই চলছে 11,000-এর বেশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। তালিকায় আছে নাম করা অনেক প্রতিষ্ঠান, নজরদারি নেই স্বাস্থ্য অধিদপ্তরেরই। জ্বর, শ্বাসকষ্ট সহ করোনায় উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিনই ভর্তি হচ্ছেন বয়স্ক রোগীরা। সংক্রমণ রোধে ঈদে সবাইকে কর্মস্থলে থাকার নির্দেশ সরকারের। মুহূর্তেই মোবাইলের IMEI নম্বর বদলে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করত আহসান হাবিব। 2 বছরে চট্টগ্রামের বহু অপরাধীকে সহায়তার কথা স্বীকার। এবং ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণকে দায়ী করছেন বাসিন্দারা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।